আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ, লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 64 থেকে 66 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। স্নিগ্ধ সকালের এক ঝাঁক উল্লাসিত রোদ এসে ঘুম কেড়ে নেয় জান্নাহের। জানালার পর্দা কাঁপিয়ে ফিনফিনে বাতাস ঢুকে চোখের পাল্লা নাচিয়ে দিচ্ছে। অগোছালো ঘুম ভেঙে যেতেই জান্নাহ আবিষ্কার করে সে জড়িয়ে আছে শারহানের বক্ষ স্পন্দের সাথে, যেখান থেকে স্পষ্টত তার উষ্ণ প্রাণশ্বাস আর বুকের ছোট্ট প্রাণ পাখির পাখা চাপড়ানোর আওয়াজ শুনতে পাচ্ছে। নিমিঝিমি অক্ষিপুট মেলে তাকায় জান্নাহ শারহানের স্নিগ্ধ নিষ্পাপ আদুরে মুখচ্ছবি দেখে আলতো হাসে। নিজেকে একটু ঘুরিয়ে শারহানের মুখপানে সমান্তরাল করে নিজের নরম আদর মাখা হাতে ছোঁয়া দেয় শারহানের ঘুমন্ত মুখে। প্রগাঢ় ভালোবাসায় ডান হাতের তর্জনীর মৃদু স্পর্শ আঁকে শারহানের পুরো পিঠ রঙা অধরে। আর মোড়া ভেঙে নিজের হাতের বলয় আরও জোরালো করতেই জান্নাহের সম্পূর্ণ ভর গিয়ে পড়ে শারহানের বুকে। জান্নাহ মৃদু কম্পনে বলল, শারহান সাবধান। মুদিত চোখেই স্মিত হাসে শারহান। মাথাটা হালকা নিচে নামিয়ে জান্নাহের গলার মুখ গুজে দেয়। শারহানের বুকের কাছে আনমনে বলয়ে আঁকতে থাকে জান্নাহ। একটা পাখি এসে বলেছে জানালার গ্রিলে একটা পাখি এসে বসেছে জানালার গ্রিলে। ছোট্ট চড়ুই পাখি রোজ আসে। জান্নাহ মন ভরে দেখে তাকে। একা আসে না সে, সঙ্গী নিয়ে আসে। অনেক কথা বলে তারা। জান্নাহ আড়ি পেতে শোনে এক ছোট্ট ভালোবাসার ঘরের কথা, দুইজন প্রেমে মত্ত কপতির কথা, শোনে তাদের সুন্দর আগামীর কথা। জান্নাহ ভাবে, আচ্ছা পাখির কথা কেউ বোঝে? জান্নাহের মনে হয় সে বোঝে। সে স্পষ্টত শুনতে পায় তারা কি বলছে। সেদিন যখন জান্নাহ একা বাগানে বসেছিল, তখনও এরা দুজন সেখানে এসেছিল, কথা বলছিল। পাশে জান্নাহ তার বাবাকেও দেখতে পায়, সেও শুনছিল। বর পাখিটি তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলছিল। বউ পাখিটি রেগে গিয়ে বলল সে এখন বেবি প্ল্যানিংয়ে একদম প্রস্তুত নয়। ঝগড়া বেঁধে যায় তাদের মধ্যে। জান্নাহ কৌতূহলী দৃষ্টিতে ঝুমঝুমিয়ে হাসে। তার বাবা এসে তার পাশেই বসে। মুগ্ধ হাসে সে। জাফিন আলগোছে মেয়ের মাথায় হাত বোলায়, বুক ভরে দোয়া করে তাকে। জান্নাহ নরম চোখে তার বাবাকে দেখে। নিগুড় মমতা, পরম স্নেহ আর বুক ভরা ভালোবাসা নিয়ে চেয়ে থাকে জাফিন। তারপর ধীরে ধীরে প্রলীন হতে থাকে বাতাস এসে। জান্নাহ ফের একা হয়ে যায়। নিজের পেটের উপর হাত রাখতেই চোখে পড়ে তার মাকে। মৃণালিনী বিস্মিত নয়নে ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে। জান্নাহ দোলনা থেকে উঠে দাঁড়ায়, মাকে ছোঁয়ার জন্য একটু একটু করে পা বাড়ায় জান্নাহ। মৃণালিনী ইশারায় অতল স্পর্শী মায় ডাকতে থাকে জান্নাহকে। জান্নাহ খেয়ালি করেনি কখন তার সামনে একটা বড় ইটের টুকরো এসে পড়েছে। আর এক পা বাড়ালেই ইটের সাথে লেগে সোজা গিয়ে পড়তো জান্নাহ সেই ইটের ভাঙা টুকরোর উপর, যাতে করে ওই ভাঙা টুকরোটা গেঁথে যেত জান্নাহের উদরে। কিন্তু তার আগেই চড়ুই পাখি দুটো ফুরুত করে জান্নাহের চোখের সামনে দিয়ে উড়ে যায়। আকস্মিক ঘটনায় থমকে যায় জান্নাহ। বেঁচে যায় তার অনাগত সন্তান। প্রাণের শ্বাস নেয় জান্নাহ। দিগ্ভ্রান্তের মতো তাকাতে থাকে জান্নাহ। তার মায়ের চোখে ভরা জল। কাতর চোখে তাকিয়ে আছে মৃণালিনী মেয়ের দিকে। জান্নাহ ভেজা গলায় ডেকে ওঠে, মাম্মা, মাম্মা। চকিতে থেমে যায় বাতাস। থমথমে পরিবেশ। কিচকিচ করে ডেকে ওঠে সেই চড়ুই দুটো। জান্নাহকে ডেকে বলছে, মিথ্যের মায়ায় সত্যের জয়। চোখে দেখা সত্য কবু মিছে হয়। এপারে লেনদেন, ওপারে হিসেব। তাই যত চাই বেড়ে যায় দায়। হিসেব মিলেতে প্রাপ্তির খাতায় তবুও গরমিল চোখে পড়ে রয়। যত কোষে অঙ্ক জীবনের হিসেব হয়ে যায় শূন্য অন্তিম সজ্জায়। চোখ সরায় জান্নাহ। একা থাকলেও সে অনুভব করে তার বাবা মাকে। তার মা কখনো কথা বলে না, তার বাবা তার সাথে কথা বলে, তাকে আশ্বাস দেয় যেমনটা শারহান দেয়। গম্ভীর শ্বাস ফেলে শারহানের দিকে তাকায় জান্নাহ। বেচারা কাল ঘুমাতে পারেনি। বার কয়েক বমি করায় জান্নাহ তাকে বুকে জড়িয়েই বসে থাকে শারহান। শেষ প্রহরে ঘুমিয়েছে শারহান। জান্নাহ অনিমেষ চেয়ে থাকে তার প্রাণের দিকে। কমল স্পর্শ করে তার ঠোঁটে আদুরে গলায় বলল, শারহান। ঘুম জড়ানো গলায় আওয়াজ করে শারহান, আমি রাফাতের সাথে কথা বলবো। সময় ব্যয় না করেই শারহান বলল, মোবাইল ওখানেই আছে, কথা বলুন। জান্নাহকে ছেড়ে পাশ ফিরে শোয় শারহান। প্যাটের উপর হাত রেখে অত্যন্ত সাবধানে বিছানা থেকে পা নামায় জান্নাহ। বেড সাইড টেবিল থেকে মোবাইল নিয়ে ধীরে ধীরে ছোট পা ফেলে বারান্দায় এসে দাঁড়ায়। রাফাতের নাম্বারে ডায়াল করে এক পশলা উচ্ছ্বাস নিয়ে ওপাশ থেকে কল রিসিভ হতেই মুক্ত শ্বাস ফেলে খুশি খুশি গলায় বলে ওঠে জান্নাহ, কেমন আছো রাফাত? রাফাত যেন দুনিয়া কাঁপিয়ে ফেললো। ভয়ঙ্কর অনুভূতি নিয়ে আঁতকে উঠে বলল, জান্নাহ তুমি কোথায় আছো? তুমি কেমন আছো? তুমি এতদিন কোথায় ছিলে? তোমার নাম্বার বন্ধ কেন? ঝুমঝুমিয়ে হাসে জান্নাহ। হেসে হেসে বলল, শ্বাস নেও রাফাত, এত প্রশ্ন, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব?
উচ্চকিত কণ্ঠে রাফাত বলল, কোথায় তুমি? জান্নাত ফিক করে হেসে বলল, আমি আকাশে, আমি সাগরে, আমি মাটিতে, আর আমি তোমার রেড ওয়াইনে। খিলখিল করে আবার হাসে জান্নাত। ওপাশ থেকে স্বস্তির শ্বাস ফেলে আশ্বস্ত হাসে রাফাত। তার রেড চেরি ঠিক আছে। জান্নাত অনুসন্ধানী গলায় বলল, এই তুমি এখনো রেড ওয়াইন পান করো নাকি? মৃদু হাস্য অদরে উত্তর করে রাফাত। দৃঢ় হয়ে বলল, আই হেট রেড। আওয়াজ করে হেসে উঠে জান্নাত মেয়ে গলায় বলল, ইউ হেট মি? রাফাত দ্বিধাহীন হয়ে সহজে বলে ফেলল, আই লাভ ইউ। বলা হয়নি কখনো, ভেবেছিলাম বুঝবে তুমি, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। বড্ড দেরি করে ফেললাম আমি। জান্নাত ধুম করে থাকে বর্ষণের আগ মুহূর্তের মেঘলা আকাশের মতো, যেন এখনই ভারী বর্ষণ হবে। হলো তাই, তবে তা মেঘের আড়ালে মৃদু গলায় বলে ওঠে, জান্নাত তোমাকে যে আরও একজনকে ভালোবাসতে হবে রাফাত। আই এম প্রেগনেন্ট, 5 মান্থস রানিং। দপ করে জ্বলে ওঠে রাফাত। রুষ্ট কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? পাগল হয়ে গিয়েছো? জান্নাত ক্ষীণস্বরে বলল, আমি সত্য বলছি রাফাত, আমি মা হতে চলেছি। দাঁতে দাঁত নিষ্পেষণ করে খটমটিয়ে বলল রাফাত, এসব কেন করছো তুমি? মাত্র 16 তুমি, এখনই এইসব? জান্নাত প্রসন্ন গলায় বলল, শারহান চায় আমাদের সম্পর্ক আরও স্ট্রং হোক। আজ প্রথমবার সে আমার কাছে নিজ থেকে কিছু চেয়েছে। আমি শারহানকে ভালোবাসি রাফাত। রাফাত ঝামটা মেরে বলল, ভালোবাসলেই ওর সব কথা শুনতে হবে? নিজের কথা ভাববে না তুমি? কে বলল ভাবিনি? আমি ভালো আছি রাফাত। শারহান আমার সম্পূর্ণ খেয়াল রাখে, ঘরের সমস্ত কাজ নিজ হাতে করে, বাবার মতো আমাকে খাইয়েও দেয়। তোমার মতো প্রায়ই আমাকে ঘুরতে নিয়ে যায়, মাম্মার মতো কঠোর যত্নে রাখে আমায়। তোমাদের সবার কম্বিনেশন আমার শারহান। সে বলেছে সে তার পরীর বেস্ট বাবা হবে। তাহলে আমি তাকে সেই সুযোগ দিব না? রাফাত দাম্ভিক শ্বাস ফেলে দাঁত খামটি মেরে বলল, পাগল হয়ে গেছো তুমি? কার সাথে কার কম্পেয়ার করছো? জান্নাত সরস হেসে বলল, ঠিক, আমার শারহান সবার থেকে আলাদা। আলাদা থেকো রাফাত, ভালো থেকো রাফাত, আমি ভালো আছি, ডোন্ট ওয়ারি ফর মি। লাইন ডিসকানেক্ট হতেই তা সজোরে নিক্ষেপ করে রাফাত। জানালার পুরো থাই গ্লাসে কিঞ্চিত ফাটল দেখা দিলেও মোবাইল ভেঙে ছড়িয়ে পড়ে সারা ঘরে। চুল টেনে ধরে নিচে বসে পড়ে রাফাত। গনগনে সূর্যের মতো টকবক করছে তার মস্তিষ্ক। ঘুরে দাঁড়াতেই জান্নাইয়ের নাক থেকে শারহানের বক্ষস্থলে দুর্বোধ্য হাসে শারহান। কমল গলায় বলল, আমার ব্রেকফাস্ট রেডি। আপনার ব্রেকফাস্ট রেডি, যান ফ্রেশ হয়ে খেয়ে নিন। জান্নাত ভ্রু কুঁচকে শুষ্ক গলায় বলল, আপনাকে কে বলেছে এসব করতে? তাহলে কে করবে মাই লাভ বার্ড? আকস্মাৎ জান্নাতের অদরযুগল নিজ ওষ্ঠাধরে লুফে নেয় শারহান। জান্নাত ঝাড়া মেরে অসহিঞ্চু গলায় বলল, ছি খবিশ, আপনি আসলে অসভ্য লোক। ফিচেল হাসে শারহান। জান্নাত ঠোঁট চিপে চোখের পাতায় নমনীয়তা আনে। শারহান বিমুগ্ধ গলায় প্রশ্ন করে, কথা বলেছেন? জান্নাত নির্জীব চোখে তাকিয়ে হালকা হাতে আঁকড়ে ধরে শারহানকে। তার বুকে সন্তর্পণে মাথা রাখে। শারহান 2 হাতের বেড়ে বাঁধে জান্নাতকে। শারহানের হৃৎপিণ্ডের স্পন্দন ঝংকার তোলে জান্নাতের সারা অঙ্গে। জান্নাতের ছড়ানো চুলে আঙুল হাতড়ে নরম গলায় শারহান বলল, আপনার বেস্ট ফ্রেন্ড রেগে আছে তাই না? জান্নাত অস্পষ্ট আওয়াজে বলল, সরস গলায় বলল, তাকে বলবেন চিন্তা না করতে, আমি আপনার খেয়াল রাখবো। আকাশে ঘুমট মেঘ ডেকে ওঠে। চকিতে জান্নাত সপ্রতিভ হয়ে বাইরের দিকে তাকায়। বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাবের উন্মেষ হলো। জান্নাত চোখের পাতা প্রশস্ত করে বলল, আজ বৃষ্টি হবে মনে হচ্ছে। ঝুম বৃষ্টিতে রাতের আকাশ নেচে উঠেছে উল্লাসে। বেলি ফুলের সৌরভে ভরে আছে বারান্দা। ঝুলন্ত টবে জানালার সাথে ঝুলছে মানি প্লান্ট। বারান্দায় সারি বিছানো বেলি গাঁথা আর গোলাপের গাছ, আর সাথেই পাথরকুচি। বেলি ফুলের গাঢ় সুবাসের সাথে বাতাসে দুল খেলছে গোলাপের মিষ্টি সুপ্ত গ্রাণ। হাত বাড়িয়ে বিমুগ্ধ চোখে তাকিয়ে আছে মেহনাজ। বৃষ্টির তাল তার মনেও স্বপ্নচূড়ার ডাক দিয়েছে। গাঢ় নিঃশ্বাসের ছন্দ আসে মেহনাজের কানে। পাশ ফিরতেই চমকে ওঠে বিদ্যুৎ, সেই সাথে মেহনাজের শুষ্ক অধর। কম্পিত হয় মেহনাজ, তার দেহপিঞ্জরে জোরে উঠে জ্বর, বেসামাল জ্বর। বিদ্যুৎ চমকানোর সেই তীক্ষ্ণ সংক্ষিপ্ত আলোতে মেহনাজ দেখতে পায় তার স্বামী নামের প্রিয় মানুষটিকে। আলতো হাসে, হৃষ্ট গলায় বলল, ইতিশাম, কি দেখছো এমন করে? মেহনাজ ঘোর লাগা চোখে বলল, তোমাকে। এত দেরি করলে কেন? ইতিশাম কমল হাসে। মেহনাজের চোখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে মোহনীয় গলায় প্রত্যুত্তর করে, স্যারের কাছে গিয়েছিলাম। স্যার জান্নাতের কেসটা আমারই এক জুনিয়রকে দিয়েছে। ত্রস্ত হয়ে মেহনাজ বলল, এখন কি হবে? মেহনাজের গালে ঠোঁট ছুঁয়ে ইতিশাম নরম সুরে বলল, কি আর হবে?
আমি তো অলরেডি কেস ক্লোজ করে দিয়েছি, প্রুফ সব ব্যানিশ করেছি, বাকিটা আই ডোন্ট নো। মেনাস ব্যস্ত হয়ে বলল, তোমার জুনিয়র তো তোমার মতোই হবে, জান্নাইয়ের কিছু হবে না তো? এই সারহানটা জান্নাইয়ের জীবনটা হেল করে দিল। একটা দীর্ঘশ্বাস ফেললো ইতিশাম। বৃষ্টি ভেজা স্নিগ্ধ শীতল পবনে মিশে গেল তার তপ্ত নিঃশ্বাস। মিয়ে গলায় ইতিশাম বলল, ক্যারিয়ারে আজ প্রথমবার কেস হেরেছি আমি। স্যারের সাথে ঝগড়াও হয়েছে, আমার যতটুকু করার আমি করেছি, বাকিটা জান্নাইয়ের ভাগ্য। ভাগ্য পরম সত্য। একটা দমকা হাওয়ায় মেনাজের ঘন অরণ্যের মতো চুল ছড়িয়ে পড়ে ইতিশামের মুখে। এক পশলা বৃষ্টির শীতলতা কাঁপিয়ে দেয় দুজনকে। দুর্বল হাতে মেহনাজের কোমর জড়িয়ে তাকে চেপে ধরে নিজের সাথে ইতিশাম। ইতিশামের গলায় মুখ গুজে দেয় মেহনাজ। মিনমিনে গলায় বলল, বাবা মা সত্যিটা জানলে আমাকে মেনে নিবে তো? ইতিশাম আশ্বস্ত গলায় বলল, আমি সব জেনে শুনে তোমাকে বিয়ে করেছি, বাবা মাকে আমি বোঝাবো। মেহনাজ শঙ্কিত গলায় বলল, যদি বাবা মা মেনে না নেন? ইতিশাম সরব গলায় বলল, পৃথিবীতে এমন অনেক পরিবার আছে, এটা নতুন কিছু নয়। মেহনাজ বিষণ্ণ গলায় বলল, আমি তোমাকে সেই সুখ কখনো দিতে পারবো না ইতিশাম। ইতিশাম আশ্বাস দিয়ে বলল, একটা সম্পর্ক শক্ত থাকার জন্য প্রয়োজন বিশ্বাস, ভরসা, ভালোবাসা আর একে অন্যকে বোঝার ক্ষমতা। তোমার নিশ্চয়ই আমার উপর সেই আস্থা আছে। মেহনাজ অস্পষ্ট গলায় বলল, আচমকা মেহনাজের ঠোঁটে গাঢ় চুম্বন করতে গেলে তার চশমা লেগে যায় ইতিশামের নাকে। বিরক্তি নিয়ে ইতিশাম বলল, তোমার গ্লাসের সাথে আমার কোনো জনমের শত্রুতা বলো তো? সবসময় রোমান্সের 12টা বাজায় আমার। মেহনাজ মুস্কি হাসে। হাতের তালুতে ইতিশামের চিবুক আবদ্ধ করে তার দুই গালে কপালের চুমুর বর্ষণ ঘটায়। ইতিশাম বন্দি পিঞ্জিরার পাখির মতো ব্যস্ত হয়ে মেহনাজকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। মেহনাজ নিজেকে ছাড়াতে চাইলে ধমকে ওঠে ইতিশাম, একদম নড়াচড়া করবে না, এই রোমান্টিক ওয়েদার মিস করা যাবে না। টিনের চালে টুপটাপ বৃষ্টির ছন্দ। বাংলোর পেছন দিকের দুটো ঘরের বারান্দায় টিনের চাল। ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, শীতল চঞ্চল বাতাস সনসন করে বইছে। ঝড়ো বৃষ্টির সাথে তীব্র বাতাসের আন্দোলন। জান্না হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁইছে। তার পাশেই তার দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সারহান। অন্ধকার রাতের আকাশ ফুঁড়ে চলছে বৃষ্টির মাতম। এক পশলা বৃষ্টি এসে ঝপ করেই ছুঁয়ে যায় জান্নাকে। জান্না মুগ্ধ হাসে, ঝুমঝুমিয়ে উচ্ছ্বাসের সাথে বলল, আমার বৃষ্টি ভালো লাগতো না। ছোটবেলা বৃষ্টি হলেই বাবা আর মাম্মাকে আমাকে স্কুলে যেতে দিত না, বড্ড মন খারাপ হতো আমার। সারহান ফিক করে হেসে ফেলে। জান্না কপাল কুঁচকে ভ্রু নাচিয়ে বলল, হাসছেন কেন? সারহান বেশ কিছুক্ষণ আনমনে হাসে। পাতলা টি শার্টের সাথে পরেছে ছাই রঙা ট্রাউজার। বৃষ্টির ছটা লেগে পিঠের দিকটা ভিজে আছে। পকেটে দুহাত পুরে মোলায়েম গলায় বলল, আমার তো সেই লাগতো, স্কুলে যাওয়ার তাড়া ছিল না, সামান্য বৃষ্টি হলেই মা আর আমাকে স্কুলে পাঠাতো না। সারাদিন চলতো ইনডোর গেম, মা রান্নাও করতেন অনেক। অনর্গল বলতে থাকে সারহান। ছোটবেলাকার স্মৃতিমন্থনে ব্যস্ত সারহানের চোখ মুখ নিশিরাতের মায়া কাটিয়ে জলজল করে ওঠে। আচমকা থেমে যায় সারহান। উজ্জ্বল মুখটা মুহূর্তেই চুপসে যায়। জান্না গাঢ় গলায় আবেগী হয়ে বলল, মায়ের কথা মনে পড়ছে সারহান? তীব্র আক্রোশ নিয়ে সহজ গলায় বলে ওঠে সারহান। না। জান্না মৃদু হাসে। কোনরূপ উচ্চ ভাবাবেশ ছাড়া পড়ন্ত বৃষ্টির দিকে মোহাচ্ছন্ন দৃষ্টি দিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন সারহান। উন্মাদনা চোখে তাকায় সারহান, গম্ভীর গলায় বলল, কফি খাবেন? জান্না কিঞ্চিত প্রসারিত করে অধর, হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। সারহান দু কদম বাড়িয়ে কঠিন গলায় ধীর চাহনিতে বলল, বৃষ্টিতে ভিজবেন না, ঠান্ডা লাগবে আপনার। ঝরা হাসে জান্না। বারান্দার বৃষ্টির পানি জমে আছে, তাতে একটু একটু করে নগ্ন পা ছোঁয়ায় জান্না। শিউরে ওঠে তার রুম। আকাশে চমকে ওঠে বিদ্যুৎ নিকষ কৃষ্ণ আকাশ। মুহূর্তেই আলোক সভায় পরিণত হয়। ধোঁয়া উড়ানো কফির মগ নিয়ে হাজির হয় সারহান। জান্নার দিকে এগিয়ে গিয়ে নিচের মগ নিয়ে তাতে চুমুক লাগায়। বৃষ্টি ভেজা শীতল পরশে কফির উষ্ণতা যেন সোনায় সুহাগা হয়ে উঠল। বৃষ্টির ছন্দের ফাঁক গলিয়ে বলে ওঠে জান্না, আপনি আমার বাবার মতো হবেন সারহান। সারহান দুর্বুদ্ধ হাসে। বারান্দার হাফ দেয়ালের সাথে ঠেকানো পিঠ আলগা করে জান্নাকে কাছে টেনে নেয়। নিজের কফির মগ পাশের ছোট টেবিলটার উপর রাখে। জান্নাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তার কাঁধে উষ্ণ অদরের ছোঁয়া আঁকে। শুষ্ক মোলায়েম চুলে মুখ গুজে ফিকে আওয়াজে বলল, উহু, জগতে কেউ কারো মতো হতে পারে না রজনীগন্ধা। সবারই নিজস্ব সক্রিয়তা আছে, আছে ব্যক্তিত্ব। কারো সাথে কারো একটা দিক মিললেই সে পুরোপুরি কখনো ওই মানুষটার মতো হতে পারে না। আমি কখনো আপনার বাবার মতো নই, না সে কখনো আমার মতো, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। হয়তো তার থেকে বেশি না, না হয় তার থেকে কম, কিন্তু
তার সমান নয়। শারহানের দেহের উষ্ণতায় জান্নায়ের শীতল দেহ তপ্ত হতে থাকে। শারহান আদুরে মায়ে জড়িয়ে নেয় জান্নাকে। জান্নায়ের শরীরে কম্পন হয়। হাতে থাকা কফির মগটা আলগোছে নামিয়ে নেয় শারহান। জান্নায়ের ঠোঁটে দীর্ঘ সময় নিয়ে চুমু খেয়ে তার কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার পরিবউ। রেগুলার চেক আপের জন্য হসপিটালে এসেছে জান্না। গাইনোকোলজিস্ট মুনিরার কেবিন থেকে বেরিয়েই জান্নাকে দাঁড় করায় শারহান। ছোট্ট শরীরে ভারী পেট নিয়ে চলতে কষ্ট হয় জান্নায়ের, কিন্তু তার পাশে ছায়ার মতো থাকে তার প্রাণপুরুষ। হাতের ফাইলটা শক্ত করে ধরে জান্নাকে বসালো শারহান। আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। জান্নাকে দাঁড় করিয়ে করিডোর ধরে হসপিটালের উত্তর দিকে হেঁটে যায় শারহান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই পা দুটো ভার হয়ে আসে। করিডোরে তেমন মানুষ নেই, কতিপয় ডক্টর, নার্স আর ওয়ার্ড বয়দের পদচারণা। জান্নাত ছোট ছোট পা ফেলে এগিয়ে যেতে থাকে। অগোছালো পা বাড়াতেই সাদা ড্রেস পরিহিত নার্সের সাথে ধাক্কা লাগে। ব্যস্ত হাতে জান্নাকে সামলায় নার্স। তটস্থ গলায় বলল, বি কেয়ারফুল ম্যাম। জান্না ভীত সম্ভ্রান্ত হয়ে প্রস্ফুরণিত কণ্ঠে বলল, সরি, থ্যাংক ইউ, ইটস ওকে ম্যান। কৃতজ্ঞতা জানায় জান্না নার্সকে। জান্না নৈঃশব্দে শ্বাস ফেলে। একটু ধাতস্থ হয়ে সামনে এগুতেই আবারও জোরালো ধাক্কা লাগতেই পেছন দিকে হেলে পড়ে জান্না। ভয়ে আটকে ওঠা জান্না চোখের পাতা বন্ধ করে সামনের মানুষটির বুকের দিকে খামচে ধরে নিজেকে বাঁচানোর খাতিরে। জান্না এর ঘ্রাণেন্দ্রিয়তে এসে ঠেকে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ। ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে ভয়ে জড়সড় জান্না। নিমিজিমি চোখ মেলে তাকাতেই চোখের পাতা ক্রমশ প্রশস্ত হতে থাকে জান্নায়ের। সামনের সুদর্শন ব্যক্তির চোখ ভরা উচ্ছ্বাস, ঠোঁটে হঠাৎ প্রিয় জিনিস ফিরে পাওয়ার আটকে ওঠা খুশি। অবাক বিস্মিত গলায় বলে ওঠে জান্না, অর্নিশ তুমি? ছেলেটি মুখ ভর্তি উচ্ছ্বলিত হাসে, কুঞ্চিত ভুরুজোড়া ছড়িয়ে গভীর দৃষ্টিতে দেখে জান্নাকে। গাঢ় গলায় এক বুক খুশি নিয়ে বলল, জান্না, কোথায় ছিলে এতদিন তুমি? জান্না এর শ্বাসের গড়পড়তা বাড়তে থাকে, সাথে সংশয়। তাকে সোজা করে দাঁড় করায় অর্নিশ। মোহবিষ্ট হয়ে তাকিয়ে আছে জান্নার দিকে সে। এক পাশে ছড়ানো ওড়নাটা মেলে ধরে নিজের উদর ডাকে জান্না। অর্নিশ উচ্ছ্বাসিত গলায় বলল, কেমন আছো তুমি? জান্না নিষ্প্রভ গলায় বলল, ভালো। তুমি? প্রাণখোলা হাসে অর্নিশ, প্রসন্ন গলায় প্রত্যুত্তর করে, ভালো। কোথায় ছিলে তুমি? আমি তোমায় কত খুঁজেছি। অস্ট্রেলিয়া থাকতে মমের কাছে তোমার প্যারেন্টসের ডেথের খবর শুনলাম। বড় চাচ্চুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে দেখতে গিয়েছিলাম আমি। ফিরে এসে তোমাকে আর খুঁজেই পেলাম না। জান্না গাঢ় চোখে তাকিয়ে রইল। তার হাত পায়ে মৃদু কম্পন শুরু হয়েছে। কম্পনরত গলায় বলল, আমি। রজনীগন্ধা এখানে কি করছেন? শারহানের গলার আওয়াজে পরপর কয়েকটা ফাঁকা ঢুক গিলে জান্না। তার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে ভুরু বাঁকায় অর্নিশ। উৎসুক গলায় মিয়ে সুর তুলে, আপনি কে? শারহান উষ্ণ হাসে, ঝরা গলায় বলল, শারহান, জান্নায়ের হাজব্যান্ড। কৌতূহলী চোখ জোড়া ক্ষণকালেই প্রশস্ত হয়। বিব্রত হয় জান্না। অপ্রস্তুত চাহনিতে বলল, শারহান ও অর্নিশ মাম্মার ফ্রেন্ডের ছেলে। ও, আসসালামু আলাইকুম। অর্নিশের অবস্থা আকাশগুরুম। জান্নায়ের হাজব্যান্ড? হাউ পসিবল? অর্নিশ যেন থমকে গেল নিমিষেই। না শোনার মতো করে সালামের উত্তর করে ব্যগ্রতা দেখিয়ে শারহান বলল, রজনীগন্ধা, আমাদের দেরি হচ্ছে, চলুন। আসি অর্নিশ। অর্নিশ ভ্যালভ্যাল চোখে তাকিয়ে রইল, যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি সীমানায় ছিল জান্না। জান্নায়ের অবয়ব দৃষ্টির আড়াল হতেই চঞ্চল পা দুটো ধপধপ করে ফেলে মুনিরার কেবিনে ঢুকে অর্নিশ। অধৈর্য গলায় বলল, একটু আগে যে মেয়েটা এখান থেকে বেরিয়েছে, ও কেন এসেছিল? মুনিরা আচম্বিত গলায় প্রশ্ন করেন, তুমি কেন জানতে চাচ্ছ? আন্টিও জান না, মনে পড়ছে তোমার? মম বলেছিল ওর কথা তোমাকে। সংযুক্তার মৃত্যুর পর আমাকে ডিপ্রেশন থেকে বাঁচাতে মম জান্নাদের বাসায় আমাকে পাঠিয়েছিল। মুনিরা কিছু মনে করার চেষ্টা করে বললেন, আই সি, মনে পড়েছে। মেয়েটা বিবাহিত অর্নিশ? শি ইজ প্রেগন্যান্ট, 5 month রানিং। আটকে উঠে বলল অর্নিশ, হোয়াট, আর ইউ সিরিয়াস? শি ইজ অনলি 16। আই নো অর্নিশ। আর সে সেকেন্ড টাইম কনসিভ করেছে, প্রথমবার মিসক্যারেজ হয়েছিল। অর্নিশ মুক্ত শ্বাস নিয়ে চেয়ার টেনে বসলো। কিছুক্ষণ ধুম ধরে বসে থেকে বলল, ওর নাম্বার আছে তোমার কাছে? না, ওর হাজব্যান্ডের আছে, বাট আমি তোমাকে দিতে পারবো না, এটা রুলসের বাইরে অর্নিশ। অর্নিশ অসহায় গলায় বলল, প্লিজ আন্টি। ওকে মাই বয়, ওয়েট। নদীর ধার ঘেঁষে জেগে আছে বুনো ঘাস, তাতে সগরূপে মাথা উঁচু করে আছে নানা রঙের ঘাস ফুল। কারো কারো রং লাল তো কারো সাদা। নদীর পাড়ের ফিনফিনে বাতাসে বুনো ফুলের মিষ্টি গন্ধ এসে ঠেকছে নাকে। তার সাথেই দুলছে দুর্বা ঘাস, তাতেও আলাদা মোহনীয়তা।
ফুলবিহীন সরু লম্বা পাতার দুর্বাঘাস কাটা গায়ের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তা ছিল আমাদের আদিকালের চিকিৎসার প্রাথমিক পদ্ধতির পরিচিত অংশ। শারহানের কাঁধে মাথা হেলান দিয়ে পা দুটো হালকা সোজা করে বসে আছে জান্না। ফুরফুরে বাতাসে জান্নায়ের বেনুনি করা চুলের সামনের দিকের ছোট ছোট কেশ উড়ছে। বাতাসের বেগ বাড়তেই তাতে ফরফর করে আওয়াজ হয়। তীব্র মৃদু শীতল বাতাসের ছোঁয়া রন্ধ্রে রন্ধ্রে লাগতেই শারহানের হাত চেপে ধরে জান্না। শারহান গভীর দৃষ্টিতে তাকায়। তার ঝাঁকড়া চুলগুলো চোখের সামনে এসে পড়তেই চোখ ঢেকে যায়। জান্না ফিক করে হেসে ফেলে। শারহানের নাকের ডগা ধরে টান মারে জান্না। স্মিত হাসে শারহান নির্বিঘ্ন গলায় বলল, আপনার ভালো লাগা এত আজব কেন? জান্না ভ্রু তুটি করে বলল, আজব মানে? শারহান সরস গলায় বলল, এই যে নদী। জান্না স্মিত হাসে, নরম গলায় বলল, সব ভালো লাগার কারণ থাকে না? কিছু ভালো লাগা চোখের প্রশান্তি, কিছু ভালো লাগা হৃদয়ের অনুরক্তি। নদী আমার চোখের প্রশান্তি। আর এটুকু বলেই জান্না থামে। গাঢ় চোখে তাকিয়ে আগ্রহী গলায় শারহান বলল, আর হৃদয়ের অনুরক্তি? জান্না বদ্ধ ঠোঁটে হেসে বলল, আমার পরীর বাবা। শারহান বিমোহিত চোখে তাকিয়ে রয়। গ্রীষ্মকালের খরতাপে নদীর পানি নেমে গেছে পাড় থেকে অনেকটা নিচে। তবুও মাঝি মাল্লারা বসে নেই। জীবন ধারণের অন্যতম উপায় মাছ বিক্রি, যাদের হাতিয়ার তারা কি বসে থাকতে পারে? নদীর বুকে তাকিয়ে জান্নাত জিজ্ঞাসু গলায় বলে ওঠে, আপনি আমাকে আটকে কেন রেখেছেন শারহান? শারহান ভাবলেশহীন প্রত্যুক্তি করল, আপনার এমন কেন মনে হলো? তাহলে আপনি বলেননি কেন তিশাম ভাইয়া আপুকে বিয়ে করেছে? আমি মামার কাছ থেকে জানলাম। শারহান নিজেকে যতটা সম্ভব সংযত রেখে স্বাভাবিক প্রতিক্রিয়া করল, আপনি যেতে চাইবেন তাই। কেন, গেলে কি সমস্যা? শারহান নির্লিপ্ত গলায় বলল, কোনো সমস্যা নেই, পরি আসুক, আপনি যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যাব। জান্না অভিমানী গলায় জোর দিয়ে বলল, তাই বলে আমাকে আটকে রাখবেন? শারহান ভিচেল হেসে নিজের মুখটা জান্নায়ের মুখের কাছে নিয়ে আসে। চাপা স্বরে দম্ভ নিয়ে বলল, জানেন তো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। জান্নায়ের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। খুশি খুশি গলায় জানার আগ্রহ নিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন শারহান? নদীর পাড়ে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে আসে। ছোট্ট একটা দম ফেলে ঘাস বিছানো মাটিতে গা এলিয়ে দেয় শারহান। মাথার নিচে ডান হাত দিয়ে মুক্ত আকাশে তাকায়। নীলাভ ঝলমলে আকাশে উঠছে শুভ্র মেঘ। সেদিকে আস্ত নজর রেখে শারহান বলল, আপনার কি মনে হয়? জান্না একটু সময় নিল। ঘুরে বসে শারহানের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। নীলাভ শুভ্র আকাশে উড়ে যাচ্ছে একটা বাজ পাখি। জান্না শারহানের বাঁ হাত আলগোছে তার স্মিত উদরের উপর রাখে। গম্ভীর গলায় বলল, তাহলে বললেন না কেন? সব কথা ব্যক্ত করার প্রয়োজন পড়ে না, কিছু কথা বুঝে নিতে হয়। যদি সামনের ব্যক্তি না বুঝে, তাহলে বুঝতে হবে সে আপনাকে কখনো ভালোবাসেনি। ভালোবাসা একটা সুপ্ত অনুভূতি, তা মুখ নিঃসৃত শব্দে প্রকাশ করার প্রয়োজন পড়ে না। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সামনের ব্যক্তি অবশ্যই তা অনুভব করবে। যদি তা করতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে সামনের ব্যক্তির হৃদয়ে সেই অনুভূতি হয়নি যা আপনার হয়েছে। কারো প্রতি ঘৃণা থাকলে তা প্রকাশের প্রয়োজন হয়, কিন্তু ভালোবাসা প্রকাশের প্রয়োজন হয় না, তা আপনা আপনি প্রকাশ্য। মুচকি হাসে জান্না, মৃদু গলায় বলল, একবার আমি আর বাবা রাফাতের নানু বাড়ি গিয়েছিলাম। তখন শীতকাল ছিল। নদীর মাছ যাওয়ার একটু উষ্ণতা পেতে পানির উপরিভাগে চলে আসে। আমি দেখতে দেখতে কখন যে নৌকার পাটাতনের সাথে জুতোর হিল বেঁধে গেছে সে খেয়ালই করিনি। পড়তে পড়তে বাঁচলাম। রাফাত না থাকলে তো ওই মাছগুলো আমাকে খেয়েই নিত। আওয়াজ করে হেসে ওঠে শারহান, মাথাটা হালকা বাঁকিয়ে। জান্না রাগ দেখিয়ে ভ্রু নাচিয়ে বলল, হাসছেন কেন? শারহান বেশ কিছুক্ষণ হাসে। হাসি থামিয়ে ঠোঁট চিপে বলল, মাছ আপনাকে খেয়ে নিত হাউফানি। খেমটি মেরে বলল জান্না, হ্যাঁ তো, মাছের হজম ক্রিয়ায় সমস্যা হতো আপনাকে খেয়ে ফেললে। শারহান আবারও বাতাস কাঁপিয়ে হাসে। উঠে বসে জান্না জামটা মেরে বলল, হাসি বন্ধ করুন। হাসতে হাসতে লুটিয়ে পড়ে শারহান। অনেক চেষ্টায় হাসি বন্ধ করে বলল, মাছ আপনাকে খেয়ে নিত? এত সাহস আপনার বেস্ট ফ্রেন্ড থাকতে আপনাকে খেয়ে নিত? হাউ পসিবল রজনীগন্ধা? জান্নাত নিষ্প্রভ গলায় অভিমানী মনোভাব নিয়ে বলল, এই জন্য হাসছেন? রাফাত ছিল বলে? শারহান বেখেয়ালি গলায় বলল, তেমন কিছু নয় রজনীগন্ধা। জান্নাত অসহায় গলায় বলল, আপনি আমাকে বিয়ে করে সখী নন শারহান। শারহান হৃদয় বাজা হাসি হেসে বলল, সুখসাগরে ডুবে যাচ্ছি আমি, উদ্ধার করুন আমায়। সলজ্জ হাসে জান্নাত। শারহানের হাতের দিকে তাকাতেই চোখের পল্লব নাচিয়ে বলল, আপনার হাতের আংটি কোথায়? শারহান সহজ গলায় বলল, ফেলে দিয়েছি। আতকে উঠে জান্নাত বলল, শারহান, ওইটা আমাদের এঙ্গেজমেন্টের আংটি। শারহান হেয়ালি গলায় বলল, তো আপনার মামা সোনার বদলে তামা দিয়েছে বোধ হয়। মামা মোটেও এমন কাজ করেনি। শারহান কঠিন গলায় বলল, আমি বলিনি সে করেছে, বলেছি বোধ হয়। জান্নাত দুঃখী দুঃখী চোখে তাকাতেই শার্টের কলার সরিয়ে গলার চেনটা বের করে আনে শারহান। তার হাতের আংটির গলায় ঝুলছে।
জান্নাত মিহি গলায় বলল, এটা কেমন কথা? হাতের আংটি গলায় কেন? এমন কেউ করে? আমি তো কেউ নই রজনীগন্ধা, আমি শারহান। জান্নাত মন্ত্রমুগ্ধের মুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে। শারহান জান্নাতের অদরের দিকে অনিমেষ চেয়ে একটু এগিয়ে আসতেই জান্নাত পেছনের দিকে সরে ভ্রু নাচায়, ঠোঁট গুজ করে বলল, অসভ্য লোক, যেখানে সেখানে এইসব কি? ইটস কল্ড রোমান্স। আপনার মাথা, খোলা আকাশের নিচে কিসের রোমান্স? জান্নাতের কানের কাছে ফিসফিসিয়ে বলল, চোখের মায়ায় ঠোঁটের ছোঁয়ায় বেঁধেছি বুকের ক্রন্দন, মরুর বুকে তরুর ছায়ায় জেগেছে প্রাণের স্পন্দন। জান্নাত পরম আদরে শারহানের বুকে মাথা রাখে। নদীর পানির উপরে একটা সাদা বক উড়ে যাচ্ছে। শারহান তার অদর ঠেকায় জান্নাতের শিওরে হালকা হাতের বেড়ে বাঁধে তাকে। শারহানের মোবাইলে ভাইব্রেট হতে থাকে। তা বের করে দেখতেই দেখে একটা আননোন নাম্বার। সকালে হসপিটাল থেকে ফেরার পর থেকে একটা নাম্বার থেকে অনবরত ইনকামিং কল হচ্ছে। শারহান চিন্তিত, তার এই নাম্বার কতিপয় বিশেষ মানুষ ছাড়া কাউকে দেয়নি সে। কল ডিসকানেক্ট করে ব্লক করে শারহান। কল কাটতেই ক্ষুব্ধ হয় অনিশ। 51 বার কল করেছে সে, এখন ব্লক। অনিশের কপাল জুড়ে অদ্ভুত কিছু ঘটে যাওয়ার শঙ্কার ভাঁজ পড়ে। অনিশ চোয়াল শক্ত করে ফিরে তাকায়। তার মা শ্বেতা বেডে শুয়ে আছে। মিনমিনে গলায় বলল, কি হলো? অনিশ তটস্থ হয়ে বলল, ওর হাজব্যান্ড কিছুতেই কল রিসিভ করছে না। ফুস করে দম ফেললো শ্বেতা। নমনীয় গলায় বলল, মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, কতদিন দেখি না। অনিশ কিছু বলল না। একজন নার্স কেবিনে ঢুকলো, হাতে ট্রে ভর্তি মেডিসিন। আছোয়া করে উঠে বসায় শ্বেতাকে। ওষুধ খাইয়ে নার্স চলে যায়। শ্বেতা কপাল কুঁকড়ে বললেন, ওর হাজব্যান্ড কেমন? অনিশ কণ্ঠে গাঢ়তা টেনে বলল, জান্নাতের বিয়ে মৃণাল আন্টি দেয়নি মম। আন্টি থাকলে কখনোই ওই ছেলের সাথে জান্নাতের বিয়ে দিত না। শ্বেতা তীব্র হতাশা নিয়ে বললেন, হয়তো তোকে রিফিউজ তো এজন্যই করেছিল। তবে জান্নাতের ঋণ আমি শোধ করতে পারবো না। ও না থাকলে তো তোকে তো আমি হারিয়েই ফেলতাম। মায়ের কথায় তাল মিলিয়ে অনিশ বলল, কৃতার্থ ওর প্রতি আমি, কিন্তু ওর বিয়ে আমি মানতে পারছি না মম। জান্নাত কি করে করতে পারে আমার সাথে এমনটা? শ্বেতা ছেলের উচ্চাটন বুঝতে পারলেন, তবে ভাগ্যের কাছে সব সম্ভব। এই ছিল জান্নাতের 64 থেকে 66 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।